হৃদমায়ার প্রেমগাথা, লেখিকা রিক্তা ইসলাম মায়া। এই যে শুনছেন, কে আপনি? কি হয়েছে আপনার? এমন করছেন কেন? এই যে অর্থজ্ঞান হারানো অবস্থায় রক্তাক্ত ছেলেটির সম্মুখে বসে পড়ল মায়া। নির্জন রাস্তার মানুষের চিহ্ন মাত্র নেই, অথচ এমন নির্জন রাস্তায় কপাল ফাটিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে যুবকটি। উদ্বিগ্নতার মায়া অচেনা লোকটির সাহায্য করতে চাইল, তাই হাঁটু গেড়ে লোকটির সম্মুখে বসে আলতো হাতে লোকটির গাল নাড়িয়ে সজ্ঞানে আনার চেষ্টা করে পুনরায় একই ভঙ্গিতে ডাকল মায়া। এই যে শুনছেন, এই যে। ডাকতে ডাকতে মায়া নিজের বাসন্তী রাঙ্গা শাড়ির আঁচলটা দিয়ে তৎক্ষণাৎ অসচেতন লোকটার কপাল চেপে ধরল, রক্ত পড়া বন্ধ করতে। অস্থির মায়া আবারও ডেকে উঠল, এই যে, আমাকে শুনতে পাচ্ছেন? কে আপনি? এইভাবে এখানে পড়ে আছেন কেন? আপনি কি একা? আপনার সাথে আর কেউ নেই? এই যে শুনছেন। মায়া অনবরত ডাকে অর্ধবেহুশ লোকটি নিভে যাওয়া দুর্বল চোখে তাকাতে চাইল। চোখ পড়ল মাথার লাল হিজাবধারী ঝাপসা একটা মেয়েলি মুখ। দুর্বলতার রেশ এতটাই যে ঠিকঠাক চোখ মেলে তাকাতেই পারছে না। তবে ঝাপসা চোখ মায়ার উদ্বিগ্নতার দেখে অস্পষ্ট সুরে লোকটা নাড়িয়ে কি যেন আওড়াতে চাইলে মায়া সেটা বুঝতে পেরে তৎক্ষণাৎ মাথা ঝুঁকে কান পাতালো লোকটির সম্মুখে। অচেনা লোকটি নিভেজ দুর্বল গলায় বলতে চাইল, আমার মিষ্টি প্রয়োজন, আমাকে মিষ্টি জাতীয় কিছু দেন মিস। লোকটি অস্পষ্ট সুরে কথাগুলো মায়া বুঝতে পেরে মাথা তুলে তাকালো লোকটির দিকে। বেশ অদ্ভুত লাগলো লোকটিকে মায়ার কাছে। মাথা ফাটিয়ে রাস্তায় পড়ে আছে, নিজের জীবন মরণ সমস্যা নিয়ে, সেদিকে লোকটার খেয়াল নেই, অথচ সেসব চিন্তা না করে মায়ার কাছে এই অসময়ে মিষ্টি চাইছে। মিষ্টি দিয়ে কি করবে এই লোক? মায়া তখনও বুঝল না হঠাৎ লোকটির মিষ্টি চাওয়ার কারণটা। তাই শাড়ির আঁচলে লোকটির কপাল চেপে রেখে আগের ন্যায় বলল মায়া, মিষ্টি দিয়ে কি করবেন আপনি? আপনার কপালের যে অবস্থা, আপনাকে দ্রুত ডাক্তারের কাছে না নিলে আপনি আরও অসুস্থ হয়ে যেতে পারেন ভাইয়া। আপনাকে সাহায্য করতে মায়াকে বলতে না দিয়ে লোকটি ফের হাঁপিয়ে উঠে দুর্বল গলায় বলল, আমার প্রেশার ফল করছে মিস, সুগার প্রয়োজন, মিষ্টি ব্যবস্থা করুন কুইক। মায়া চমকে উঠল লোকটির কথায়। সুগার সমস্যা? মায়ার বাবারও মাঝে মধ্যে তখন হাতের কাছে মিষ্টি প্রয়োজন হয়। মায়া দ্রুত নিজের কাঁধের ছোট পার্সটা ঘেরে একটা কিটক্যাট চকলেট হাতে নিল। চকলেটের উপর কাগজটা ছিঁড়ে দ্রুত এক টুকরো চকলেট লোকটার মুখে তুলে দিল। আজ মায়ার 16তম জন্মদিন ছিল। বড় ভাই আফিনের সাথে জন্মদিন উপলক্ষে ঢাকায় এসেছিল ঘুরতে। বেশ ফুরফুরে সারাদিন কাটালো আনন্দ করে। সাথে অবশ্য চাচাতো বোন জুঁইও ছিল। এই যে অচেনা লোকটার মায়া নিজের চকলেট খাওয়াচ্ছে, সেটা জন্মদিনের উপহার পাওয়া চকলেট ছিল মায়ার। আরিফ দিয়েছিল মায়াকে আজ। এতক্ষণ যাবৎ মায়া আরিফের সাথেই ছিল। দিন গিয়ে সন্ধ্যা হওয়ায় দারুণ সবাই পুনরায় ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে ফিরে যাচ্ছিল বাসায়। কিন্তু প্রতিমধ্যে হঠাৎ আরিফের বাইক চলতে চলতে থেমে যায়। তারপর আরিফ গাড়ি চেক করতে গিয়ে বুঝলো গাড়ির তেল ফুরিয়ে গেছে, সাথে গাড়ির টায়ার পাঞ্চার। এর জন্য মূলত আরিফ বিপাকে পড়ে আর ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে যেতে চাইল না, বরং ঢাকার পার্শ্ববর্তী এলাকা থেকে গেল এবং আশেপাশে খোঁজ করে একটা হোটেলের 2টো রুম বুকিং করলো, একটা নিজের জন্য, অন্যটা জুঁই আর মায়ার জন্য। হোটেলে থেকে খাওয়া দাওয়া করে বেশ রাতে বোনদেরকে নিয়ে পার্শ্ববর্তী মার্কেটে বের হয়েছিল আরিফ অল্প স্বল্প কেনাকাটা করতে। কিন্তু মায়া কিভাবে যেন তাদের হাতে থেকে ছুটে যায় এবং এই অচেনা লোকটির খপ্পরে পড়ে যায় সাহায্য করতে। তারপর থেকে মায়া আর বলতে পারছে না সে কোথায় আছে, আর এই অচেনা লোকটি বা কে। মায়া লোকটিকে পরপর বেশ অর্ধেকটা চকলেট খাওয়ানোর পর লোকটা খানিকটা স্বস্তির হয়। বড় বড় নিঃশ্বাস ফেলে মায়ার কুল ঘেঁষে শরীর ছেড়ে দেয় দুর্বলতায়। মায়া ভরকালো, হতবিম্বল হয়ে গেল লোকটি অর্থাৎ কাণ্ডে। জড়তা সিঁড়িতে শিরশির করে উঠল শরীর, মন কম্পনের দেখা মিলল ওর ছোট শরীরে। মায়া কাঁপা হাতের ফের লোকটির মাথায় শাড়ির আঁচলটা ভালো করে চেপে ধরে বলল, এই যে শুনছেন ভাইয়া, আপনার ফোনটা দিন না।
আপনার আর আমার বাড়ির ফোন করে জানিয়ে দিই যে আমরা বিপদে পড়েছি রাস্তায়, আমাদের জন্য তারা জলদি জলদি এসে এখান থেকে নিয়ে যায়। বাহিরে আবহাওয়া ভালো নেই, দেখুন না কিরূপ ঝড় ঝাপটা বাতাস বইছে আশেপাশে, হয়তো যে কোনো সময় তুফান আসতে পারে। তাই দ্রুত আপনার ফোনটা আমায় দিন না প্লিজ, বাসায় কল করব। লোকটির কান অবধি পৌঁছালো না মায়ার কথাগুলো। দুর্বলতায় চোখ বন্ধ করে পড়ে আছে মায়ার কোলে। মায়া নিজের অবস্থার কথা চিন্তা করে ঠোঁট ভেঙে উঠে কান্নায় আচ্ছা আচ্ছা মতন ফেঁসে গেছে সে। না নিজের একটা ফোন আছে, আর না লোকটা কিছু বলছে। এদিকে রাতটাও অনেক বেশি হয়ে গেল, তার উপর আবারও আকাশের অবস্থা বেশ খারাপ, যে কোনো সময় আকাশ ফেটে বৃষ্টি নামলো বলে। আবহাওয়া বেশ ভালো নয়, প্রবল বাতাসে ফুটপাতের ধুলো পর্যন্ত গুলগুল করছে। এমন অবস্থায় মায়া চোখে মুখে অন্ধকার দেখছে। অচেনা লোকটিকে নিয়ে এই মাঝ রাস্তায় মায়া প্রবল কান্না পেল অসহায়ত্বের। সে নিজেও এই শহরের রাস্তাঘাট চেনে না। বর্তমানে যে জায়গা মায়া বসে আছে সেই জায়গাটার নামটাও তার জানা নেই। মায়া কিভাবে কি করবে বুঝতে পারছে না আপাতত। শূন্য মস্তিষ্কে অসহায়ত্ব প্রকাশ করে ঠোঁট ভেঙে একবার কেঁদেই ফেলল। তারপর অচেনা লোকটিকে একা ছেড়ে গেল না। মায়া চলে গেলে চাইলেও সেই রাস্তা বন্ধ, কারণ এখানের কোনো কিছুই মায়ার পরিচিত নয়। দেখা গেল এই লোকটাকে রাস্তায় ফেলে সে চলে গেল, কিন্তু কিছু দূর যেতে আরো বড় বিপদের সম্মুখীন হয়ে গেল। তখন মায়া কি করবে? ভরকালো মায়া মুখে তুলে আশপাশ পর্যবেক্ষণ করলো। আপাতত আশেপাশে কোনো মানুষের চিহ্ন পর্যন্ত দেখা যাচ্ছে না, যে কারো কাছ থেকে সাহায্য চাইবে ও। অসহায় মায়া লোকটির কাজ চেপে কোনো মতে ধরে বসাতে চাইল। দুর্বলতায় লোকটি ফের নিপিয়ে পড়ল মায়ার কাঁধে। উপর কপাল ঠিকই। অদ্ভুত শিহরণে মায়ার কিশোর মন কেঁপে উঠল। কাঁপা কাঁপা হাতে মায়া লোকটির দুবাহু ধরে বলল, এই যে ভাইয়া, আমাকে শুনতে পাচ্ছেন? আপনার ফোনটা কোথায় বলুন না প্লিজ। তৎক্ষণাৎ শোনা গেল লোকটি মৃদু সুরের ধ্বনি, দ্রুত কোনো সেফ জায়গায় চলুন মিস, নয়তো বিপদ আমাদের সংনিকটে। এই এরিয়াটা ভালো নয়। ভয়ে মায়া হাঁসফাঁস করলো, মনে কিছু সাহস জুগিয়ে অচেনা লোকটির ধরে উঠতে চাইল, কিন্তু বলিষ্ঠবান লোকটির ওজনের সঙ্গে পেরে উঠল না মায়া। ধিমেকের হাঁপিয়ে উঠল লোকটিকে দাঁড়া করতে গিয়ে, সেই সাথে উঠতে গিয়ে নিজের পায়ের পাতার নিচে করে শাড়ির কুচিগুলো খুলে গেলে তরবর করে আজকে উঠে তৎক্ষণাৎ মায়া বাম হাতে খুলে যাওয়া শাড়ির কুচিগুলো ধরে এলোমেলোভাবে পুনরায় কোমরে গুজালো। লোকটাকে ধরে দাঁড়া করাতে গিয়ে মায়া আরেক ঝামেলায় পড়ে গেল। যখন দেখলো মায়া হাইটে লোকটির কাঁধ সমান হলো তখন। তারপর আবার লোকটির ওজন মায়ার সাধ্যের বাইরে ছিল। এত বড় মানুষকে কিভাবে মায়া কাঁধে ভর দিয়ে সামনে এগোবে? সে লোকটিকে পুরোপুরি নাগালি পেল না। অসহায় মায়া এবার বেশ ছুটে কান্না পেল। আর একটু লম্বা হলে কি এমন হতো? অন্তত লম্বা জুড়ে না হয় লোকটিকে এই পর্যন্ত ঠিকঠাক সাহায্য করতে পারত। মায়ের ভাবনার আর মাঝে পুনরায় আটকে উঠল যখন বুঝতে পারল অচেনা লোকটি মায়ের কাঁধে চেপে নিজের ভর ফেলছে মায়ের উপর। লোকটি বেশ লম্বা হওয়ায় মায়ের দিকে অনেকটাই ঝুঁকে পড়তে হয়েছে তাকে। মায়া তরবর করে কেঁপে উঠে বাধা দিতে চাইলে বুঝতে পারল লোকটির অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে ক্রমাগত। লোকটা নিজের দুর্বলতায় ঠিকঠাক দাঁড়াতেই পারছে না বলে মায়ার উপর ওজন ছেড়ে দিচ্ছে ধীরে ধীরে। তাই এখন যদি দ্রুত এই ঝড়ঝাপটার মাঝে লোকটিকে নিয়ে সেফটি কোনো জায়গায় না যায়, তাহলে আরও বিপদে পড়বে তারা দুজন। অচেনা লোকটি যে কোনো সময় জ্ঞান হারাতে পারে বলে মনে হচ্ছে। মায়া তাই নিজের কাঁধের উপর লোকটির হাত চেপে ধরে সামনে এগোতে লাগলো। লোকটার হাইট আর ওয়েট সামলাতে গিয়ে মায়া বারবার থেই হারিয়ে হুঁচট খেয়ে পড়তে গিয়েও নিজের ব্যালেন্স সামলিয়ে সামনে এগোয়। বেশ অনেকটা পথ এলোমেলো হাঁটার পর দেখা মিলল এক অর্ধবয়স্ক লোকের সাথে। দ্রুত হাঁটছেন তিনি, কিন্তু ভাগ্যক্রমে দেখা মিলল মায়ার সাথে। মায়া বেশ আকুতি মিনতি করে সাহায্য চাইল। নিজের
আর অচেনা লোকটির জন্য। বয়স্ক লোকটি প্রথমে অচেনা যুবক যুবতীকে সাহায্য করতে মন বাঁধলেও মুখে কিছু বলল না মানবতার খাতিরে, বরং নিশ্চুপে এগিয়ে আসলো মায়াদের সাহায্য করতে। মায়ের কাঁধ থেকে অসচেতন লোকটিকে নিজের কাঁধে তুলে নিয়ে এগোলো নিজের বাড়ি পর্যন্ত। মায়া তাদের পিছন পিছন গেল, কিন্তু বিপত্তি বাজলো অর্ধবয়স্ক লোকটি বয়স্ক বৃদ্ধা বাবাকে নিয়ে। তিনি মায়ার আর রক্তাক্ত লোকটির অবস্থা দেখেই বেঁকে বসলো, সাহায্য করতে দ্বিমুখ জানালো। ওনার ধারণা মায়া আর অচেনা লোকটি প্রেম যুগল এবং তারা পরিবারের চাপে পালিয়ে এসে হোটেল রুমে আশ্রয় নিয়ে আকাম করতে গিয়ে দুজন পুলিশের কাছে ধরা খেয়েছে। এরপর লোকটি পুলিশের হাতে মার খেয়ে দুজন আবারও পালিয়েছে এবং ওনার বাড়িতে এই মুহূর্তে আশ্রয় নিতে চাচ্ছে ওনার ছেলের মাধ্যমে। এমনটা ওনার চিন্তা ভাবনা। ইতিমধ্যে চিন্তা ভাবনা অনুযায়ী মায়াকে এক ছুট কথা শুনিয়ে ফেলে এইসব বিশ্লেষণ করে। অবশ্য বৃদ্ধা লোকটি এমন সব বিশ্লেষণ করার পিছনে যথেষ্ট কারণও আছে, আর সেটা হলো মায়ার পরিহিত এলোমেলো শাড়ির আর অচেতন যুবকটির ইন করা শার্ট প্যান্টের ভিতর থেকে বেরিয়ে আসার মূল ওনার অপবিত্র ধারণা আসল মনে মায়াদের নিয়ে। বৃদ্ধা লোকটার কথায় মায়া কান্না করতে করতে নিজের দিকে তাকালো। অচেনা লোকটিকে নিয়ে টানাটানি করাতে মায়ার গায়ের শাড়িটা অগোছালো, সাথে সাথে রক্তের দাগ ছড়িয়ে আছে সমস্ত শরীরের জায়গায় জায়গায়, এমনকি মাথার হিজাবটাও ঠিক নেই। শাড়ির আঁচলটাতে পূর্ব থেকে লোকটির রক্ত ভেজা ছিল, তাই ওনার ধারণা হতেই পারে মায়া অসৎ কাজে বেরিয়েছে। এই অচেনা লোকটির সাথে মায়া ঠোঁট চেপে কান্না আটকাতে চাইল। এই কেমন পরিস্থিতির শিকার হলো সে। এখন মায়া কিছু বললেও যে কেউ বিশ্বাস করবে না, সেটা লোকটার তীক্ষ্ণ কথা শুনেই বুঝতে পারছে মায়া নিশ্চুপ কান্না করলো, তারপরও মুখে কিছু বলল না। সাহায্যকারী অর্ধবয়স্ক লোকটির বাবা মসজিদের ইমামতির সাথে সাথে তিনি এলাকার গণ্যমান্য কাজী হিসাবে বেশ পরিচিত। তিনি শুধু অত্র এলাকার ছেলেমেয়েদের বিয়েই নয়, বরং আশেপাশের 5 এলাকার মানুষের বিয়ে দিয়েও থাকেন তিনি। এমন সম্মানিত ব্যক্তির ঘরে কখনোই পাপ ধারক মানুষের জায়গা হবে না বলে তিনি মনে করেন। কিন্তু এই ঝড়ঝাপটা রাতে এদের সাহায্য না করে বের করে দেওয়াটা ঠিক হবে না, এতে আল্লাহ নারাজ হতে পারে। অসহায় মানুষের সাহায্য করা ওনার ধর্মের শিক্ষা। উনি অচেনা ছেলেমেয়েদের সাহায্য করতে হবে হালালভাবে, বৈধভাবে। বৃদ্ধা কাজী লোকটা নিজের মোটা ফ্রেমের চশমার ভেতর দিয়ে চোখ উঁচিয়ে আবারও এক পলক তাকালো মায়া রক্তাক্ত যুবকটির দিকে। অন্ধকারের ঘোরে কারো চেহারা স্পষ্ট হলো না ওনার কাছে, তবে অচেনা যুবকটিকে বেশ চেনা চেনা লাগলো ওনার কাছে। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে যুবকটিকে আরও এক পলক দেখে নিয়ে নিজের ছেলেকে অনুমতি দিল সবাইকে নিয়ে ভেতরে যেতে। ওদের ভেতরে নিয়ে যাও হাফেজ। জি আব্বা। বাবার অনুমতি পেয়ে অচেতন যুবকটিকে নিয়ে ভেতরে গেল হাফেজ সাহেব। পেছন পেছন মায়াও গেল। যুবকটিকে ধরে বিছানায় শুয়ে দিতেই পিত্তে চমকে উঠল হাফেজ সাহেব। চোখে বিছানায় শয্যাশয়ী যুবকটিকে দেখে তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে তাকালো মায়ার দিকে। মায়াকে উপর নিচ থেকে পর্যবেক্ষণ করে চোখ বুলিয়ে দেখে দ্রুত বের হয়ে গেল রুম থেকে নিশ্চুপে। মায়া হাঁসফাঁস করলো হাফেজ সাহেবের অদ্ভুত দৃষ্টিতে। তিনি চলে যেতে মায়া স্বস্তির হলো। ধীরে পায়ে এগিয়ে গেল যুবকটির কাছে, হালকা ঝুঁকে পড়ল যুবকটির অবস্থায় চেক করতে। ছেলেটি নড়াচড়া না দেখে মায়া আস্তে করে বসলো লোকটির পাশে। কিছুই ভালো লাগছে না ওর। অচেনা জায়গা, অচেনা মানুষের সাথে বসে থেকে বিপদের ভয় হচ্ছে মনে। আবার না জানি কিসের মধ্যে পড়ে যায় ও। ভীতু মায়া কলিজা পর্যন্ত কাঁপছে, গলা শুকিয়ে কাঠ। মায়া মন্ত্র হয়ে যায়, বসে রইল অসচেতন লোকটির পাশে। কোথাও যাওয়ার জায়গা নেই ওর। তাছাড়া এই বাড়িতে হুজুর টাইপের লোকটার কথাও মায়ার ভালো লাগেনি। মায়াকে তখন কি সব ভুলভাল বলল। মায়া মোটেও বাজে মেয়ে নয়, এখন অবধি প্রেম করেনি। কলেজে উঠে একটা প্রেম করবে ভেবে নিয়েছে ও, তবে পরিবারের বিরুদ্ধে যাবে না কখনোই। নোংরামি তো ভুলেও
না। মায়া দু হাতে মাথা চেপে বিছানার পাশে ঝুঁকে বসলো। আপাতত টেনশনে মাথা ফেটে যাচ্ছে নিজের ভাইয়ের সাথে কিভাবে যোগাযোগ করবে সেটা নিয়ে। মায়ার ভয়, ডর, টেনশন, আতঙ্ক সবকিছু বাড়িয়ে দিয়ে হাজির হলো কাজী মোল্লা ও তার ছেলে হাফেজ সাহেব। তাদের পিছন পিছন হালকা পাতলা গঠনের আরও একটি ছেলে প্রবেশ করলো। বাসার গেঞ্জি গায়ে দিয়ে, চোখে মুখ ঘুম ঘুম ভাব তার। হয়তো ছেলেটিকে ঘুম থেকে ধরে এনেছে হাফেজ সাহেব। দেখে তো মনে হলো মায়া। কাজী মোল্লা সাহেব হাতে মোটা করে রেজিস্ট্রি খাতার বুকে চেপে মায়ার সম্মুখে দাঁড়ালো। এক পলক ঘৃণা ভরা দৃষ্টিতে মায়া ওর বিহুশ্রত ছেলেটিকে দেখে নিয়ে দৃষ্টি সরিয়ে তাকালো হাফেজ সাহেবের দিকে। বাবার বিরস দৃষ্টির মানে বুঝতেই নিজের ছেলেকে তাড়া দিয়ে বলল হাফেজ সাহেব, সুমন যা, তোর দাদার জন্য দ্রুত একটা চেয়ার নিয়ে আয়। বাবার কথা অনুযায়ী তাই করলো সুমন। চোখের পলকে পাশের ঘর থেকে চেয়ার এনে দিল কাজী মোল্লা সাহেবকে বসতে। কাজী সাহেব কোনো রকম ভনিতা ছাড়াই চেয়ার টেনে খাতা খুলে বসলো মায়ার সম্মুখে। শব্দ করে গলা খাটিয়ে মায়ের উদ্দেশ্যে হুমকি স্বরূপ বলল, মানুষের সাহায্য করা আমার ধর্ম, তাই বলে আমার কাছে পাপের জায়গা নেই। আমি জিনাকারীদের ঘৃণা করি। তোমরা অপবিত্র হয়ে আসছ আমার দুয়ারে, আমার ঘর অপবিত্র করছো। তাই আমি আল্লাহর নামে তোমাদের পবিত্র করতে চাই কালেমা পড়িয়ে। আমার কাছে মিথ্যার সুযোগ নেই। তোমাদের অবস্থা বলে দিচ্ছে তোমরা নোংরামি করে পালিয়ে আসছো এখানে। আর এই মেয়ে, তুমি যে ছেলের সঙ্গ ধরে নিজের পরিবারকে ছেড়ে চলে আসছ, সেই ছেলে তোমার কতটুকু আপন হবে সেটা তুমি কয়েকদিনের মাঝেই বুঝে যাবে আশা করছি। এই ছেলে যে কারো আপন না সেটা পুরো দেশ জানে। ক্ষমতার অহংকার যার, রঞ্জে রঞ্জে সে তোমাকে কতটুকু ভালো রাখবে আল্লাহ জানে। যাই হোক, আল্লাহ তোমার সহায় হোক। আমি এখন বিয়ে পড়াচ্ছি, সুন্দরভাবে বিয়েটা শেষ করবে, নয়তো আজ তোমার ক্ষমতাধর প্রেমিকও প্রাণ নিয়ে বাসায় ফিরবে না। তার অবস্থা এমনিতেও ভালো নেই। এর জন্য বলছি, আমার সাথে তর্কে না গিয়ে নিজেদের ঝামেলা বাড়িও না। আমার কিন্তু বেশ সময় লাগবে না এই এলাকার মানুষদের জড়ো করে তোমার বিচার করতে। আমার তোমাদের নিয়ে মাথা ব্যথা নেই। আমার সমস্যা হলো পাপ করা নিয়ে। আমি আবার সহজে পাপ কাজ মানতে পারছি না। তাই বলছি, আমি যা বলবো তাই চুপচাপ মেনে নিয়ে বিয়েটা করে ফেলো। চশমার ফাঁকে চোখ উঁকিয়ে তাকালো মায়ের দিকে কাজী সাহেব। মনোভাব অন্তত শক্ত ওনার। বিরক্তির সাথে সাথে রুষ্টও তিনি। যদি মায়া ওনার কথা না শুনে তাহলে যে কোনো সময় শক্ত কিছু ঘটিয়ে ফেলবে, দ্বিধা করবেন না তিনি। তারপর পাপটা মেনে নিবে না সহজে। মায়া হতভম্ব হয়ে তাকিয়ে রইল বৃদ্ধা কাজিনের দিকে। কোথায় থেকে কোথায় চলে গেল এই লোকটা? মায়া কখন কিসের পাপ করলো? উপকার করা কি পাপ নাকি? কারো উপকার করা তো নেকির কাজ। তাহলে মায়া পাপী হলো কিভাবে? ভীতু মায়া আরও সিটিয়ে গেল ভয়ে। এতক্ষণে দমে রাখা কান্নাটা ফুঁপিয়ে কেঁদে উঠল। ততক্ষণে মায়া হঠাৎ কান্নার ধমকে উঠে কাজী সাহেব। মায়া ভয়ে আরও সিটিয়ে গেল, মুখের ভেতর শাড়ির আঁচল চেপে বসে। মায়ার তখনই জানা নেই কিভাবে জটিল পরিস্থিতি সামাল দিতে হয়। পরিস্থিতির ফ্যাসাদে পড়লে কিভাবে বাঁচতে হয় তাও জানে না। অতিরিক্ত ভয় পেয়ে মায়ার বুক ফেটে কান্না চলে আসে। এখনও তাই আসছে। মায়া ভয়ে জড়সড় হয়ে বসল। কাজী সাহেব কামিলা পড়তে পড়তে মায়াকে শক্ত গলায় কবুল বলতে বলল। মায়া ধমক খেয়ে ভয়ে কান্না করতে করতে কবুল বলে দিল। কিন্তু যখন কাজী সাহেব অর্ধবেহুশ লোকটিকে কবুল বলতে বলল, তখন লোকটি ওই অসহায় ঘোরের মাঝেই 3 কবুল বলে ফেলল। মায়াদের বিয়ে সম্পন্ন হলো। কিন্তু মায়া একটা জিনিস লক্ষ্য করলো, কাজী সাহেব মায়ার স্বামীর নামক লোকটির থেকে কোনো রকম নাম ঠিকানা জিজ্ঞেস করলো, শুধু মায়াকে ছাড়া। যেন তিনি পূর্ব থেকেই ছেলেটির বাপ-দাদার নাম জানেন এবং সেই অনুযায়ী তিনি নিজে সবকিছু লিখে নিয়েছেন কাবিননামায়। মায়ার পরিবারের কথা জিজ্ঞাসা করলো। মায়া শুধু নিজের বাবার নাম আর জায়গার নাম বাক্ষণবাড়ি এতটুকু বলল, ব্যাস। মায়াকে কাবিননামায় সিগনেচার করতে বলল। মায়া কলম হাতে সিগনেচার করতে গিয়ে এক পলক চোখ আউড়িয়ে কাবিননামায় নিজের সদ্য হওয়া স্বামীর সিগনেচার
সিগনেচারেতে চোখ বুলালো একটু করে। বরের জায়গায় স্বামীর নামটা মায়া ভালোভাবে দেখেও বুঝল না আসলে যেখানে লোকটা কি নাম লিখছে। কেমন ঘুরিয়ে পেঁচিয়ে দ্রুত একটা নাম লিখে নিল লোকটা, অথচ নামটা মায়া বুঝতেই পারছে না কি লেখা আছে তাতে। মায়া নামটা ভালো করে প্রখর করে বুঝলো এটা ইনিশিয়াল সাইন করা। তাই মায়া শত চেষ্টা করলেও সিগনেচারটা মায়ার ছোট মাথায় ঢুকবে না। অসহায় মায়া সিগনেচারের উপর এক নজর বুলিয়ে চোখ ভর্তি জল নিয়ে তাকালো অর্ধবেহুশ স্বামীর দিকে। সেদিকে এক পলক তাকিয়ে কাঁপা কাঁপা হাতে সেও কাবিননামায় সিগনেচার করে বিয়েটা সম্পন্ন করতে কাজী সাহেব উঠে দাঁড়ালো খাতার পত্র গুছিয়ে। এক পলক মায়াকে দেখে নিজের ছেলে ও নাতিকে নিয়ে রুম থেকে বের হয়ে যেতে যেতে নিজের বউকে ডাক ছেড়ে বলে গেল মায়েদের কিছু খাওয়ানোর জন্য। রাতের প্রায় প্রহর শেষ। হাতের মুঠোয় বাটন ফোনটি চেপে ভীষণ ভগ্ন হৃদয় নিয়ে অন্ধকারচ্ছন্ন খোলা আকাশের দিকে তাকিয়ে আছে টিন সিটের জানালা দিয়ে মায়া। ওর ছোট মনের আকাশে আজ ভীষণ মেঘ জমেছে। সেই মেঘের বাদ ভাঙা বৃষ্টি হয়ে বারবার গাল গড়িয়ে পড়ছে ক্ষণে ক্ষণে। মায়া বারবার হাতের উল্টো পিঠ গাল মুছতে ব্যস্ত, সেই সাথে মুঠোয় ফোন চেপে নিজের ভাইকে কল করছে অনবরত। এই ফোনটি বাড়িওয়ালা ছেলের বউয়ের। খাবার দিতে আসায় তখন মায়া ফোন চেয়েছিল মহিলাটির কাছ থেকে। তিনিও মায়ার মনের অবস্থা বুঝে নিজের ফোনটি দিতে সাহায্য করেছিল মায়াকে। কিন্তু মায়ার ভাগ্য সহায় হলো না। সেই মধ্যে রাত থেকে একনাগাড়ে কল করে যাচ্ছে আরিফকে, কিন্তু ভাইয়ের ফোন বন্ধ। বারবার করে যাচ্ছে আরিফকে, কিন্তু ভাইয়ের ফোন বন্ধ। বারবার নট রিচেবল বলছে। মায়া কান্নার বেগ বাড়ে, ফুঁপিয়ে কেঁদে উঠে বিছানা শয্যাশয়ী স্বামীর দিকে তাকায়। নাম দাম পরিচয় কিছু জানে না মায়া, অথচ এই লোকটি নাকি মায়ার স্বামী। ভাগ্যের কি পরিহাস! তাছাড়া এখন মায়া পালিয়ে গেলে ইহজীবনে এই লোকটার সাথে মায়ার আর দেখা হবে কিনা তা নিয়ে সন্দেহ। দেখা না হওয়ার 100% নিশ্চিত। এই লোকটা হয়তো নিজেও জানে না মায়া এই লোকের বউ। জানবেই বা কী করে? লোকটা সজ্ঞান থাকলে তো জানবে নাকি? সে তো অজ্ঞানরত বেহুশ অবস্থায় মায়াকে বিয়েটা করলো। মায়ের মতো করে সেও মায়ার নাম ঠিকানা জানে না। এমনকি মায়াকে হয়তো চোখের দেখাটা পর্যন্ত দেখেনি সে। হুঁশ ফিরার পর এই লোকটাকে মায়া কি বলবে? বলার মতো কি আদৌ কিছু আছে মায়ের কাছে? বিয়ের বিষয়টা জানতে পেরে যদি লোকটা উঠে মায়ার সাথে খারাপ আচরণ করে তখন কি করবে মায়া? ভয়ার্ত মায়া আরো ভয়ার্ত হলো। চুপিসারে এখান থেকে পালিয়ে যাওয়ার পায়তারা করলো। যাওয়ার আগে কি মনে করে স্বামী নামক অচেনা লোকটার সম্মুখে দাঁড়ালো। ইতিমধ্যে লোকটার মাথায় মোটা করে ব্যান্ডেজ পেঁচানো, ডাক্তার দিয়ে করানো হয়েছে। বাড়িওয়ালার ছেলে করেছে অসুস্থতার জন্য, এখন বেঘুরে ঘুমোচ্ছে সে। মায়ের লোকটাকে গভীর চোখে দেখে নিয়ে চুপিসারে চলে যেতে গিয়ে পা থেমে গেল। হাতের বাটন ফোনটা চেপে সময়টা দেখে নিল 3:40, প্রায় ভোর। মায়া হাঁসফাঁস করলো লোকটাকে এই অসুস্থ অবস্থায় একা রেখে যেতে। একটা মাত্র স্বামী মায়ার। এই অসুস্থতার মাঝে যদি হারিয়ে যায় মায়া, চলে গেলে তখন মায়ের পাপ হবে না? না থাক, মায়া না হয় একটু কষ্ট করে কেটে কুটে স্বামীর পাশে থেকে গেল পাহারা দেওয়ার জন্য। তবে স্বামীর চোখ খোলার আগেই মায়া পালিয়ে গেলে তখন লোকটা মায়াকে অপ্রকাশিত বিয়ের জন্য আর দায়ী করতে পারবে না। মায়া বেঁচে যাবে সারা জীবনের জন্য। এমনই লোকটা মায়াকে ভালোভাবে দেখেনি। এরপর আবার মায়া সম্পর্কে সে কিচ্ছু জানে না। এখন যদি মায়া পালিয়ে যায় তাহলে জীবনে মায়াকে খুঁজেও পাওয়া সম্ভাবনাও নেই। স্বস্তির মনে মায়া ততক্ষণ বসেই রইল যতক্ষণ পর্যন্ত না আরিফ মায়ার কলটা রিসিভ করছে। মায়ার কল তার ভাই রিসিভ করে ভোর 4:56 দিকে। তখন প্রায় ভোর ধরণীর বুকে উৎফুল্ল মায়া নিজের ভাইকে ওর অবস্থানের কথা জানিয়ে সবকিছু ছেড়ে ছুড়ে তৎক্ষণাৎই পালালো খুলে জানলা দিয়ে। তবে
যাওয়ার আগে নিজের হাতের বাটন ফোনটা রেখে গেল স্বামীর সাহায্যের জন্য। মায়ার অসচেতন স্বামীর ঘুম ভাঙে প্রায় 7টার দিকে। মাথা চেপে উঠে বসতেই রুমের ঢুকে কাজী সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে রুমের আশেপাশে তাকিয়ে মায়ার খোঁজ করে বলল, মেয়েটি কোথায়? গম্ভীর কণ্ঠ কানে আসতে ভারী মাথা চেপে চোখ তুলে কাজী সাহেবের দিকে তাকালো ছেলেটি। ব্যথায় মাথা এমনই হ্যাং হয়ে আছে, তার উপর আবার অপরিচিত জায়গা, অপরিচিত মানুষের মুখে অপরিচিত কারো খোঁজ কারো কাছে করছে ভেবে খানিকটা কপাল কুঁচকে আসে বিরক্তিতে। সে উত্তর করলো না, বরং মাথা চেপে বলল, আমাকে এখানে কে নিয়ে এসেছে? আমার ছেলে। কাজী সাহেবের কথা পৃষ্ঠে তেমন কিছু বলল না যুবকটি, শুধু একটু করে বলল, একটা ফোন পাওয়া যাবে? কাজী সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে ছেলেটির হাবভাব বোঝার চেষ্টা করে বলল, তোমার সামনেই রাখা আছে, দেখো। ছেলেটির চোখ আউড়িয়ে নিজের সামনে থেকে মায়া রেখে যাওয়া বাটন ফোনটির হাতে তুলে নিতে চাইলে কাজী সাহেব আবারও মায়ার খোঁজ করে বলল, তোমার সাথে মেয়েটি কোথায়? ফোনটি হাতে নিতে নিতে কপাল কুঁচকে তাকায় কাজী সাহেবের দিকে ছেলেটি। মূলত সে তখনও বুঝতেই পারছে না তাকে বারবার কার কথা জিজ্ঞেস করা হয়েছে, কিসের মেয়ে। অপকেটের সোজাসাপটা উত্তর করল কাজী সাহেব, তোমাকে নিয়ে রাতে যে মেয়েটি এসেছিল আমি তার কথা জিজ্ঞেস করছি, সে কোথায়? তাকে দেখছি না কেন? ছেলেটি কপাল কুঁচকে কিছুক্ষণ মন্ত্র থেকে মনে করার চেষ্টা করলো আসলে কাজী সাহেব কার কথা বলতে চাচ্ছে তাকে। কয়েক সেকেন্ড মধ্যে স্মরণে আসলো একটা ঝাপসা লাল হিজাবধারী মেয়েটির মুখ। রাস্তায় দেখা হয়েছিল মেয়েটির সাথে তার। দুর্বলতায় ঠিকঠাক মেয়েটার ফেসটা পর্যন্ত দেখার হয়নি তার। এরপর থেকে সে নিজের হুঁশে ছিল না বলতে গেলে, অথচ এখন সকাল হতে না হতে সেই মেয়ের খোঁজ তার কাছে করছে। অদ্ভুত তো, যে মেয়েটিকে দেখেনি জীবনে সেই মেয়ের খোঁজ কিভাবে দিবে সে? বিষয়টি সে তেমন একটা আমলে না নিলেও স্বাভাবিক ভঙ্গিতে বাটন ফোনে নাম্বার টাইপিং করতে করতে অপকটে উত্তর বলল, আমি জানি না সে কোথায়। তুমি জানো না মানে? যুবকটি বাটন ফোনে টাইপ করে কাউকে মেসেজ পাঠিয়ে দুর্বল শরীরে উঠে দাঁড়ালো। আপাতত নিজের গন্তব্যের জন্য বের হবে সে, এখানে আর এক মুহূর্ত নয়। কিন্তু কাজী সাহেবের বরাবর তীক্ষ্ণ দৃষ্টি এড়িয়ে পকেটে 2 হাত গোজাতে বলল, আপাতত বলতে পারছি না আপনার অনুসন্ধানকৃত মেয়েটি কোথায়, আর না তার খোঁজ নিতে ইচ্ছুক। আমি চলে যাচ্ছি, আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। যুবকের কথায় খানিকটা তেতে উঠে কাজী সাহেব তিনি চিনেন এই পাষাণ ছেলেটাকে। খান পরিবারের নিহাল চৌধুরীর একমাত্র ছেলে আব্রাহাম রিদ খান। রাগী আর উগ্র চলাফেরার জন্য বেশ বদনাম। ক্ষমতার জোরে মাটিতে পা পড়ে না তার। তবে মেয়ালি বাজে বিষয়ে কখনো খান্না পরিবারের কাউকে জড়াতে শুনেনি কখনো। এমনকি রিদ খানকে কখনো মেয়ে নিয়ে জড়িয়ে বাজে কিছুর বদনাম শোনা যায়নি কখনো। তিনি মনে করেন খানবাড়ির মানুষজন আর যেমনই হোক না কেন তাদের বাড়ির বউরা অন্তত মর্যাদা নিয়ে চলেন সমাজে। হয়তো এই ছেলের ক্ষেত্রেও তাই হবে, বউকে সম্মান দিবে। কিন্তু এই ছেলে সকাল হতে না হতেই বিয়ে করা বউকে অস্বীকার করছে। কাজী সাহেব অন্তত রুষ্ট গলায় হৃদের উদ্দেশ্যে বলল, মেয়েটি তোমার বউ, স্বামী হয়ে তার খোঁজ রাখা তোমার দায়িত্ব। তাছাড়া মেয়েটি বেশ ছোট, দুনিয়া সম্পর্কে তার ধারণা নাই থাকতে পারে। এর জন্য বলছি, স্বামী হয়ে তার খেয়াল রাখা তোমার উচিত। কপাল কুঁচকে কাজী সাহেবের দিকে তাকিয়ে থাকলো হৃদ। একটা অচেনা মেয়ে তার বউ কিভাবে? হৃদ ভাবলো হয়তো রাতে হৃদের সাথে মেয়েটিকে দেখে কাজী সাহেব উল্টো ভেবে নিয়েছে যে মেয়েটি তার বউ হতে পারে। হৃদ কাজী সাহেবের ভুল ধারণা ভাঙার চেষ্টা করলো না। এতে বেশি কথা সে কারো সাথে বলার প্রয়োজন মনে করে না। তার এখানে আর কোনো কাজ নেই, বিদায় তার চলে যাওয়ার উচিত মনে করে কাজী সাহেবকে পাশ কাটিয়ে চলে গেলে তৎক্ষণাৎ কাজী সাহেব হৃদকে আটকিয়ে পকেট থেকে দুজনের কাবিননামার একটা কাগজ নিয়ে হৃদের হাতে ধরিয়ে দিয়ে তিনি নিশ্চুপে রুম ত্যাগ করেন। হৃদ কপাল কুঁচকে হাতের কাগজটির দিকে তাকাতেই এক আকাশ পরিমাণ বিস্মিত পড়ে গেল যখন দেখলো বরের জায়গায় তার নিজস্ব সিগনেচার করা। হৃদ খানিকটা চমকানোর সাথে সাথে বিরক্ত বোধ করলো এমন হুটহাট অপ্রকাশিত বিয়ের জন্য। হাতের কাবিননামাটার তিক্ত দৃষ্টিতে চোখ বুলিয়ে বউয়ের নাম
দেখে নিল এক পলক, যেখানে আনারি হাতে এলোবরেভাবে লেখা রিক্তা ইসলাম মায়া। হৃদ বুঝতে পারল তার অচেনা বউয়ের নাম রিক্তা ইসলাম মায়া। নামটা সে তৎক্ষণাৎ মনে মনে বেশ কয়েক আউড়িয়ে স্মরণে ঘেঁটে নিল। তবে বউয়ের আনাড়ি হাতের লেখা দেখে হৃদের কপালে কুঞ্জি ভাঁজ আরও গাঢ় হয়। তাকে কোনো নাবালিকা প্রাইমারি বাচ্চার সাথে বিয়ে দিয়ে দেননি তো তারা? গড নোস। সদ্য বিয়ের হওয়া বউয়ের স্পর্শে কৌতূহল জাগতে গিয়েও আকর্ষণ হারিয়ে ফেলল হৃদ। আবেগী হয়ে গা ভাসাবার মানুষ সে নয়। তার বউ সম্পর্কে জানার তার কোনো আগ্রহ রইল না। হাতের কাবিননামাটা বেখেয়ালিভাবে সেখানেই ফেলে দিল হৃদ। সাথে নেয়ার প্রয়োজন মনে করল না। আর মায়ের খোঁজ করতে চাইল। উদাসীন হৃদ কর্মক্ষেত্রে গিয়ে নিজের বিয়েটাকে ভুলে গেল। বিয়ের মতন পবিত্র সম্পর্কটা ভুলে গেল। দুজনের সামনে এগোতে চাইল। হলো তাই। দুজন কারো মাঝে তাদের বিয়ে নিয়ে মাতামাতি দেখা গেল না। এমনকি সেদিনের পর আজ পর্যন্ত কেউ এই অপ্রকাশিত বিয়েটা নিয়ে কারোর সামনে মুখ পর্যন্ত খুলেনি। হৃদ কারো কাছে বলার প্রয়োজন মনে করেনি। আর মায়া পরিবারের ভয়ে কাউকে কিছু বলছে না। ভাগ্যের ফেরে এক হওয়া মানুষের দুটি পুনরায় সম্মুখে দাঁড়াবে কিনা তাও জানা নেই। আগেই বলে রাখি, মানে এটা লেখিকা বলছে, আগেই বলে রাখি এটা কোনো ধারাবাহিক গল্প নয়। এটা অন্যান্য গল্পের মতো ধারাবাহিকভাবে রোজ দেওয়া হবে না। এই গল্পের বোনাস গল্প হিসেবে মাঝে মধ্যে দেওয়া হবে। অনেকে চাচ্ছেন হৃদ মায়ার গল্প আসুক, তাদের জন্য এটা। এখানে এই পর্ব শেষ। পরবর্তী পর্ব খুব তাড়াতাড়ি আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।